মেনলি হচ্ছে একটা প্রবলেম সলভিং ক্লাস। লাস্ট ক্লাস আমি বলে দিয়েছি তোমাদের যেখানে প্রবলেম আছে ইংলিশের, সেটা ইএফটি হোক বা যে কোনো আইটেম হোক, সেটা আজকে সলভ করব। তো আজকে হচ্ছে আমায় আমার পড়ানো কম, তোমাদের হচ্ছে প্রবলেমস শুনবো বেশি, এবং সেই অনুযায়ী আমরা ক্লাসটা আজকে একটু সলভ করবো। বলি তো, যে ক্লাসে আছি, যে আমাদেরকে এরকম কোনো প্রবলেম ফেস করছি কিনা ইংলিশে। একটা এসে দিয়েছে ডেমোক্রেসি ভার্সেস লিডারশিপ, এটা নিয়ে। আচ্ছা, আহ, আমরা আচ্ছা, হ্যাঁ বলেছো ডেমোক্রেসি, এন্ড তারপর বললা যে আচ্ছা সেটা কি ডিক্টেটরশিপ বা এরকম কিছু বলেছো নাকি? আমি ক্লিয়ারলি শুনিনি এবারও। ডেমোক্রেসি আর লিডারশিপ। আহ আমার মনে হয় ওটা মেবি ডিক্টেটরশিপ হতে পারে। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে একনায়কতন্ত্র, বা একনায়কতন্ত্র বলতে আমরা আসলে কি বুঝি মেনলি। আহ ধরো, যখন আসলে আমরা যখন বলি যে একজন লিডার যখন কোনো একটা দেশে শাসন চালায়, ঠিক আছে, যেখানে গণতন্ত্র নেই বা যেখানে মানুষের ভোটের কোনো ইম্পর্টেন্স নাই, সেটাকে আমরা বলি ডিক্টেটরশিপ। অ্যান্ড ডেমোক্রেসি, এটার মানে কি? ডেমোক্রেসি হচ্ছে গণতন্ত্র। আচ্ছা, সবসময় বাংলায় পড়েছো না? সমাজ বাংলা এসবে লেখা থাকে সবার আগে যে বাংলাদেশ একটা গণপ্রজাতান্ত্রিক রাষ্ট্র। এটার অর্থ কি বা এটার মিনিং কি? আসলে এটা দ্বারা আমরা কি বোঝাই? গণপ্রজাতান্ত্রিক মানে কি? এটা কি বলতে পারবো? গণতন্ত্র মানে কি বা ডেমোক্রেসি মানে কি আসলে? মানে জনগণের ভোটের দ্বারা এক মানে নির্বাচিত সরকার, এটা বোঝাচ্ছে। ভেরি গুড, হ্যাঁ এটাই বোঝায় যে জনগণের ভোট দ্বারা নির্বাচিত, আমরা তাদেরকে নির্বাচন করি। ঠিক আছে, তাহলে কিন্তু এখানে মোর পাওয়ারফুল কারা? আমরা। যে আমরা হচ্ছে আমাদের লিডারকে চুজ করি। তো এক্ষেত্রে ডেমোক্রেসি বলতে আমরা কি বুঝালাম? ডেমোক্রেসি বলতে সাধারণত বোঝায় হচ্ছে গণতন্ত্র। সুন্দর একটা বাংলা, যেটা হচ্ছে গণতন্ত্র। এবং তারপর যেটা বললাম সেটা হচ্ছে আমার মনে হয় যে ওয়ার্ডটা আসলে এটাই হওয়ার কথা। সেটা হচ্ছে কি বললাম? ডিক্টেটরশিপ মানে কি? মানে হচ্ছে এক নায়কতন্ত্র, যেখানে আসলে দেখা যায় যে একজন লিডারই আহ পুরো দেশটা পরিচালনা করেন। যেমন আমাদের দেশ কিন্তু এরকম না, কিন্তু আমাদের চেনা পরিচিত একটা দেশ আছে যেখানে কি এই এই রুলিং সিস্টেমটা চলমান। কেউ কি বলতে পারবো কোন দেশ হতে পারে? এরকম দেশের নাম আমার মনে হয় শোনার কথা। আহ প্রায় আমরা শুনে থাকি সাধারণত। শুনেছি কেউ একনায়কতন্ত্র আছে এখনো এরকম দেশগুলো? হ্যাঁ, শুনেছি এই যে ডেমোক্রেসি এটা। হ্যাঁ, ডেমোক্রেসির ক্ষেত্রে অবশ্যই ডেমোক্রেসি বেশি, সাধারণত ডিক্টেটরশিপ খুব একটা দেখা যায় না। বাট এখনো এখনো এত আধুনিক হওয়ার পরও অনেকগুলো দেশে কি এই ডিক্টেটরশিপটা এখনো চলমান। এর মধ্যে তোমরা আহ তার নাম শুনেছো কিনা আমার ঠিক নামটা তো মনে পড়ছে না। আহ হ্যাঁ, সাউথ কোরিয়ার নাম শুনেছি আমরা, একটা কান্ট্রি যে। ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে অবশ্যই তোমরা শুনেছো এরকম। তো সাউথ কোরিয়া অ্যান্ড নর্থ কোরিয়া দুটোই কিন্তু মেইনলি দুটো কান্ট্রি বা দুটো মেইনলি আলাদা জায়গা, কিন্তু এখানে হচ্ছে একটা হচ্ছে ডেমোক্রেটিক এবং আরেকটা হচ্ছে যেখানে মেইনলি ডিক্টেটরশিপ চলমান আছে। এখন এই দুইটা হচ্ছে সব থেকে ভালো উদাহরণ বোঝার জন্য যে কোনটা হচ্ছে ডেমোক্রেসি বা মেইনলি যেটা ডেমোক্রেটিক অ্যান্ড কোথায় আছে ডিক্টেটরশিপ। তাহলে একটু বাংলাটা আগে বলে নিই। ডেমোক্রেসি বলতে আমরা কি বোঝাতে পারি? ডেমোক্রেসি বলতে এই যে বললাম গণতন্ত্র, এবং ডিক্টেটরশিপ বলতে বোঝায় একনায়কতন্ত্র। এখন তোমাদেরকে যেহেতু এসআই দিয়েছে, অবশ্যই এসআই নিয়মটা কি? ইন্ট্রোডাকশন থাকে যেখানে, তারপর থাকে হচ্ছে মেনলি একটা বডি রাইটিংটার, এবং লাস্টে থাকে হচ্ছে একটা কনক্লুশন। ঠিক আছে, তাহলে এটাকে সুন্দর করে তুমি যখন লিখবে বা অবশ্যই যখন অ্যান্সার করব তখন
এটাকে কিভাবে লিখতে হবে? তো ফার্স্টে যেটা বললাম ইন্ট্রোডাকশন দিতে হবে। যেমন তুমি ফার্স্টে এভাবে লিখতে পারো যে মেইনলি যে ডেমোক্রেসি অ্যান্ড ডিক্টেটরশিপ দুইটাই আসলে কি একটা পলিটিক্যাল ইস্যু, ঠিক আছে? এগুলো সবই কি একটা রাজনৈতিক বিষয় সবগুলো। যে যেখানে ডেমোক্রেসি বলতে একটা জিনিস বোঝায়, ডিক্টেটরশিপ বলতে একটা জিনিস বোঝায়। এখন এটার অবশ্যই কি দিতে হবে এসেতে, যেটা একটা ভালো মার্ক আমরা পেতে চাই, অবশ্যই এখানে একটা ডেফিনেশন দিতে হবে। ডেফিনেশন কিভাবে লিখতে পারো? আহ সুন্দর করে গুছিয়ে লিখতে পারো যে মেইনলি ডেমোক্রেসিটা কি, ডেমোক্রেসি বলতে আমরা আসলে কি বুঝি, এটাকে যদি সুন্দর করে লিখতে চাও তাহলে একটু ওই যে আবারও বললাম একটু গুছিয়ে লিখতে হবে বা একটু সুন্দর ভোকাবুলারি অ্যাড করতে হবে। যেমন তুমি লিখতে পারো যে সিস্টেম অফ গভর্নমেন্ট বাই দ্য হোল পপুলেশন অফ অল দ্য এলিজিবল মেম্বার্স। অবশ্যই আমরা জানি যে ভোট দেওয়ার জন্য একটা এলিজিবল হতে হয় আমাদেরকে, তাই না? সবাই তো আর ভোট দিতে পারি না। তো অর অল দ্য এলিজিবল মেম্বার্স অফ আ স্টেট টিপিক্যালি থ্রু ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, আমরা তাদেরকে ইলেক্ট করি বা সিলেক্ট করি। এই জন্য এটা হচ্ছে মেনলি ডেমোক্রেসি। এরকম সুন্দর করে বা ছোট করেও দিতে পারো যে স্টেট গভর্নড আন্ডার আ সিস্টেম অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের আহ, অধীনে যেই দেশটা পরিচালিত হয়। এভাবে সুন্দর করে ছোট করেও লিখলে কোনো সমস্যা নাই। কিন্তু কি বলেছি, অবশ্যই স্পেলিং ঠিক রাখতে হবে এবং অবশ্যই ইংলিশ যা লিখছি সেটা যে গ্রামাটিক্যালি ঠিক আছে কিনা সেটা দেখতে হবে। আর ডিক্টেটরশিপ বলতে কি বোঝায়? এটাও কাইন্ড অফ একটা ফর্ম অফ গভর্নমেন্ট in which one person or a small group possesses absolute power without effective constitutional limitations, যেখানে হচ্ছে মেইনলি মানুষের বা মেনে জনগণের আর কি, তাদের কথা বলছি, যে তাদের আমাদের কোনো একটা ভোট ছাড়া বা কোনো ইলেকশন সিলেকশন এসব ছাড়াই যখন একটা পার্সন অথবা একটা যে স্মল গ্রুপ পুরো পাওয়ারটা ক্যারি করে, এরকম। আচ্ছা, এখন মেইনলি বেসিকটা বুঝতে হবে, যেটা বললাম যে ডেমোক্রেসি কি আর ডিক্টেটরশিপ কি। আচ্ছা, আমাকে কে বলেছিল প্রবলেমটার কথা? রীতা দাস। রীতা দাস, বলো তো তুমি কি এই এসেটা লিখেছো বা কমপ্লিট করেছো? আমি এটা কয়েকদিন আগে দিয়েছি, তো একটু বুঝতে সমস্যা হচ্ছে সেজন্য বলেছি। আচ্ছা, বাকি যেগুলো দিয়েছে সেগুলো কি কমপ্লিট করেছো নাকি একটাই দিয়েছে essay? না, এসে 4টা দিয়েছে, ওখান থেকে এই 2টা, এটা সহ আরেকটা এসে আছে যেটা একটু বুঝতেছি না, বুঝে দিলে একটু আচ্ছা, ভালো হতো। আহ হ্যাঁ, এটা আমি জাস্ট দেখো এসে পুরোটা তো আসলে এখন লিখে দেখানো সম্ভব না। অবশ্যই আমি তোমাকে রেডি করে দিতে পারি যদি তুমি চাও। ডেমোক্রেসি আর পুরো নামটা তোমার একটা কাজ আছে, তুমি কি করবে, তুমি যেই দুটো এসে হচ্ছে চাচ্ছ সেই দুটোর নাম ঠিকঠাক, ঠিক আছে, ঠিকঠাক হচ্ছে মেডিসিকে হোয়াটসঅ্যাপে লিখে দেবে, তারা আমাকে দিয়ে দেবে আর and আমি তারপর তোমাকে অ্যান্সারটা ফরওয়ার্ড করবো। ক্লিয়ার? ওকে ম্যাম। আচ্ছা, নেক্সট এসের নাম কি? রিনিউয়েবল এনার্জি এন্ড নন রিনিউয়েবল এনার্জি। আচ্ছা, পুরোটা আমি আর লিখলাম না, জাস্ট এটার নিচে ভার্সেস নন নন রিনিউয়েবল এনার্জি। আচ্ছা, আমাকে বলো তো রিনিউয়েবল এটার অর্থ আসলে কি বোঝায়? বাংলা অর্থটা শুধু বলতে পারলেও হবে। বলো তো এটার বাংলা অর্থ কি আসলে? অনবরণযোগ্য শক্তি। ভেরি গুড, হ্যাঁ, এটা সুন্দর বাংলা এটাই। আহ, যে আমরা যখন বলি যে এই যে রিনিউয়েবল নন রিনিউয়েবল, রিনিউয়েবল বলতে আমরা বুঝি নবায়নযোগ্য, বা যেটাকে আসলে এটার অর্থ কি মেনলি, যেটাকে হচ্ছে আমরা আহ প্রাকৃতিক উৎস থেকে পাই, তাই না? যেমন নবায়নযোগ্য কি কি হতে পারে? যেমন সূর্যের আলো, বাতাস, বৃষ্টি, তারপর সমুদ্রের স্রোত। এগুলো এগুলো কি করি আমরা আসলে বারবার ব্যবহার করি, মানে কি নবায়নযোগ্য, যেটা হচ্ছে পুনঃ ব্যবহার করা সম্ভব বা বারবার ব্যবহার করা সম্ভব, বা যেটা সাধারণত শেষ নেই বা যেটা কখনো শেষ হয়ে যায় না, এমন এরকমকে আমরা বোঝাই রিনিউয়েবল এনার্জি। মেইনলি তোমাদেরকে কিন্তু রিনিউয়েবল এনার্জির কথাই বলেছি, তো আমি যে সেরকম শক্তি আর কি। এখন নন রিনিউয়েবল বা অনবায়নযোগ্য, এরকম একটা উদাহরণ কি দিতে পারবো, যেটা ধরো এরকম বারবার ব্যবহার করা যায় না, এরকম কিছু?
নন রিনিউয়েবল বলতে কি বুঝে আসলে, যেটার পরিমাণটা একদম নির্দিষ্ট, যেটা আসলে কি শেষ হয়ে যেতে পারে, যেটা নিয়ে আমরা টেনশনে থাকি। তোমরা সবসময় বাংলা সমাজে এই টপিক গুলো সবসময় দেখবে, বিজ্ঞানেও দেখা যায় যে যেগুলো কি শেষ হয়ে যাচ্ছে হয় আমরা কি করি, ওই যে রিসাইকেল বা এই টপিক গুলো এখানে চলে আসে, যে এগুলো শেষ হয়ে যাবে আমাদের সুন্দর করে ইউজ করা উচিত, এটার পরিবর্তে এটা ইউজ করা উচিত, এরকম জিনিস আমরা শিখে থাকি। ফলত নন রিনিউয়েবল একটা এক্সাম্পল কি আমরা বলতে পারবো কিনা? যেমন আমি তোমাদেরকে একটা বলি, সেটা হচ্ছে ন্যাচারাল গ্যাস। ন্যাচারাল গ্যাস মানে কি? প্রাকৃতিক গ্যাস। বলো, প্রাকৃতিক গ্যাস কোথা থেকে পাই? মনে আছে কারো? এটা কিন্তু আহ 6-7 পড়ে। আমি কিন্তু তোমাদের 6-7 সায়েন্স ক্লাসও নিয়েছি, তো আমার তো মনে আছে যে সেখানে এই টপিক গুলো আছে। সেখানে কি লেখা ছিল মনে আছে, যে অনেক বছর আগে উদ্ভিদ মারা যায়, মারা গিয়ে সেগুলো হচ্ছে ফসিল তৈরি করে, ফসিল থেকে আমরা কি পাই? ন্যাচারাল গ্যাস বা প্রাকৃতিক গ্যাস। তো প্রাকৃতিক গ্যাস হচ্ছে একটা নন রিনিউয়েবল এনার্জি, মানে যেটার পরিমাণ নির্দিষ্ট, যেটা একসময় কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এই যে একটা প্রবলেম, যে এটা শেষ হয়ে গেলে তো আমাদের বিপদ, তাই না? তো নন রিনিউয়েবল কোনটা হচ্ছে শেষ হয়ে গেলে আমাদের সমস্যা, এবং কোনটা হচ্ছে আমাদের অফুরন্ত আছে, এই ব্যাপারগুলো আমাদের একটু আলোচনা করতে হবে তোমার এই এসেতে। তো রিনিউয়েবল আমি কি বললাম, যেমন এই যে উইন্ড, মানে কি বাতাস, নর্মাল বাতাস কিন্তু রিনিউয়েবল বা নবায়নযোগ্য। কিন্তু কোনটা নবায়নযোগ্য নয়? এই যে প্রাকৃতিক গ্যাস, এটা কিন্তু নবায়নযোগ্য না, এটা একদিন শেষ হয়ে যাবে, তখন আমাদের মাথায় হাত, যে এখন কি হবে কি হবে। এই জন্যই কি করছে বিজ্ঞানীরা, চেষ্টা করছে যে এটার বিকল্প খুঁজে বের করতে, যে এটা শেষ হয়ে গেলে যেন আমরা ওই পদ্ধতিগুলো অবলম্বন করি, এরকম। আচ্ছা, বলো তো রীতা দাস, এই দুটোর আহ বেসিকটা কি বুঝতে পেরেছো, যে আসলে কি বোঝাচ্ছে? ইয়েস ম্যাম। আহ, আচ্ছা, এখন বাকিরা যে আছি, তোমার এই যে এসেটা তুমি বলেছো যেটা তুমি কমপ্লিট করোনি, তাই না? এই দুটো ইনশাল্লাহ তোমাকে কমপ্লিট করে আমি ফরওয়ার্ড করে দিব, ঠিক আছে? এখান থেকে তুমি চাইলে ওকে করে ম্যাম। নিতে পারো। আচ্ছা, বাকি যারা আছে, তুবা মাত্র জয়েন করলো, মেবি সাফিনুর, তোমাদের কি প্রবলেম আছে বলো তো আমাকে? ইংলিশের কি কোথায় কি প্রবলেম আছে আমাকে শেয়ার করতে পারো আজকে, কারণ এটা কি আমাদের প্রবলেম সলভিং ক্লাস। ম্যাম আচ্ছা, এস এর জন্য কত বৃষ্টি লিখলে ভালো হবে 15 নাম্বারের জন্য? আচ্ছা দেখো, হ্যাঁ, তোমাদের দেখো মার্কস কিন্তু হিউজ, 15 মার্কস। আমার মনে হয় যে 4.5, 4.5, মিনিমাম 4.5, এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড। ঠিক আছে, তুমি যদি 4.5 থেকে 5-এর মধ্যে লেখো, তুমি ইনশাল্লাহ খুবই ভালো একটা মার্কস পাবে। ক্লিয়ার? ইয়েস ম্যাম। আচ্ছা, মাঝে মাঝে এরকম হয় যে এমন একটা কিছু এসে দেয় যেটা নিয়ে আসলে এত বড় করার কিছুই থাকে না, মানে দেখা যায় 3.5 বা 4 পেজে শেষ হয়ে গেছে আর কি। তখন একটা জিনিস ভুলেও করা যাবে না, সেটা হচ্ছে অযথা বড় করা যাবে না। অযথা বড় করলে কি হয়, নাম্বার আরো কমে আসে। কারণ আমাদের এরকম মনে হতে পারে যে টিচাররা হয়তো এগুলো সব লেখা পড়ে না, কিন্তু অবশ্যই তারা পড়ে, এবং পড়েই কিন্তু মার্কসটা দেয়। তো তুমি যেটাই লেখো না কেন, অবশ্যই দেখবে যে ঠিকঠাক লিখছো কিনা, তারপরে সুন্দর করে খাতায়। আচ্ছা, এখন বলো, এখন আর কোথায় সমস্যা আছে? ম্যাম আমাদের পোয়েম দিয়ে ওখানের মধ্যে একটা আছে যে চিমনি সুইপার সুইপার, ওখানে যে কবিতাটা সামারি, সেটা একটু বুঝিয়ে দিলে ভালো হতো। আচ্ছা, কবিতাটার নাম কি বললা, দা চিমনি নাকি? হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, দা দা চিমনি সুইপার। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, তাহলে আমি একটু ওপেন করে এক second। তোমাদেরকে এরকম সিলেক্ট করে দিয়েছে সবারই, যে কোন কোন কবিতা পড়তে হবে বা এরকম কিছু? হ্যাঁ, আমাদের হচ্ছে প্যারাগ্রাফ আর হচ্ছে এসে বলে দিছে। আচ্ছা, তাহলে তো ভালোই হলো, তোমাদের জন্য একটু ইজি হলো। এটা আসলে ঠিকই করেছে আসলে, হুট করে আনসিন। আমাদের ক্ষেত্রেও কিন্তু এরকমই ছিল, আমরা যখন তোমাদের বয়সী, আমাদেরও এরকম কি করতো, 10-15টা অনেক বেশি দিত আর কি, 10-15টা সিলেক্ট করে দিত, তারপরে হচ্ছে পড়তাম। হ্যাঁ, আমাদের আগে এটা বলে দিছে যে এটা এটা পড়ো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই কবিতার কথাই বলছি কিনা দেখো তো, আমি কি ঠিক বের করলাম কিনা। হ্যাঁ yes ma'am। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু যাই, শুরু করি।
কবিতাটার মানে কি, এগুলোকে আমরা বুঝি প্রতিটা ওয়ার্ডের অর্থ বা প্রতিটা লাইনের অর্থ? আচ্ছা, আমাকে তোমরা যদি বুঝে থাকি বা নাও বুঝে থাকি, অ্যাটলিস্ট এটা বলো যে সুইপার এটার অর্থ কি? ঝাড়ুদার। ঝাড়ুদার। আর চিমনি, চিমনি দেখেছি না কখনো না কখনো? চিমনি, যেটাকে আমরা বাংলায় আসলে কি বলি, আম চিমনি বা চুলা বলে অনেকে, চুলা, চুল্লি, এরকম কিছু। আচ্ছা যাই হোক, যেখানে আমরা ছিলাম সেখানে যাই। তো চিমনি সুইপার, একটু দেখি তো কি লিখলো। When my mother died, I was very young, and my father sold me while yet my tongue could scarcely cry, weep, 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 weep. So your chimneys I sweep, and in sooth I sleep. আচ্ছা, খুবই ইন্টারেস্টিং প্রতিটা লাইন। তো ফার্স্ট আমাকে বলো যে প্রথম অংশে 4টা লাইন যে বললো, এটার অর্থ কি? বললো যে যখন আমার মা মারা গেলেন তখন আসলে আমি খুবই ছোট, এবং আমার বাবা আমাকে বিক্রি করে দিলেন যখন আমি ঠিকঠাক কথাও বলতে পারতাম না। এই যে while yet my tongue, এটা আসলে বোঝাচ্ছে যখন আমি ঠিকঠাক কথাও বলতে পারতাম না। তারপর বললো যে আমি ঠিক মতো সুইপ বলতে পারতাম না, যা ছোটদের মুখে উইপ, মানে ও যে কান্না করতো, এটা আসলে উইপ উইপ এরকম শব্দের কথা বলছে। তাই এখন আমি তোমাদের চিমনি পরিষ্কার করি আর ধুলোময় তেলোতে ঘুমাই। তেলো বা এটা একটা অনেকটা কি কার্পেটের মতো কথা। তো এটা বললো ফার্স্ট। আচ্ছা, ফার্স্ট অংশে এতটুকু বললো। নেক্সটে যাই। There's little Tom Dick Gray who cried when his head that crawled like a lamb's back was shaved. So I said, hush Tom, never mind it, for when your head's bare, you know what, that the suit cannot spoil your white hair. আচ্ছা, 4টা লাইনের অর্থ আমি একবারে বলবো, তাই আর কি থামলাম। বললো যে যে ছোট্ট টম, টম ডেকারের কথা বলছে, একজনের কথা বলছে যে কাঁদতে শুরু করেছিল যখন তার মাথার চুলগুলো ছিল কিরকম, ওই যে আমরা ছোট ছোট দেখি না, ভেড়ার মতো একটু কোকড়ানো কোকড়ানো কোকড়ানো, বিদেশের ভেড়াগুলো স্পেশালি এরকম হয়। তো ওদের পশমের মতো কোকড়ানো চুল ছিল, এবং সেটা কি করে হলো, একদম কেটে ফেলা হলো। তখন আমি কি বললাম, আমি বললাম যে শোনো টম, তুমি হচ্ছে কোনো চিন্তা করো না, ঠিক আছে, যে তোমার এই চুলগুলো যে কেটে ফেলা হলো সেগুলো আসলে কি এই ধুলোতেও নষ্ট হবে না, এরকম একটা কথা বলবো। আচ্ছা ঠিক আছে, এতটুকু শেষ। নেক্সট আমরা যাবো, আমরা সামারি নিয়ে অবশ্যই আলোচনা করবো, বাট প্রতিটা লাইন আমি একটু তোমাদেরকে বোঝাতে চাই। And so he was quiet on that very night. So as Tom was sleeping, he had such a sight that thousands of sweepers, Dick, Joe, Ned, and Jake, are all of them locked up in coffins of black. আচ্ছা, এটার মানে কি? বললো যে টম তখন চুপ করেছিল, ওই যে ওর চুল যে চলে গেল এই কষ্টে, ও চুপ করেছিল। আর সেই দিন রাতেই যখন টম ঘুমাচ্ছিল তখন ও একটা স্বপ্ন দেখলো। কেমন স্বপ্ন? সে দেখলো যে হাজার হাজার চিমনি পরিষ্কারকারী ছেলে, কিছুদের নাম দেয়া আছে যেমন ডিক, জো, নেড অ্যান্ড জ্যাক, সবাই কি কালো কফিনের ভেতর আটকা পড়ে আছে, এরকমও দেখলো। এগুলো কিন্তু স্বপ্ন, তাই আর কি একটু এভাবে লিখেছে। And by came an angel who had a bright key, and he opened the coffins and set them all free. Then down a green plain, leaping, laughing, they ran, and wash in a river and shine in the sun. তো বললো যে সবাই কালো কফিনের ভিতর আটকে আছে। এমন সময় একটা এঞ্জেল আসলো বা পরী মিলনি, তার কাছে কি ছিল, একটা ব্রাইট বা উজ্জ্বল একটা চাবি ছিল। সে তখন কফিন গুলো খুলে সবাইকে মুক্ত করে দিল। তারপর ওই চিমনি পরিষ্কারকারী ছেলেরা সুন্দর একটা সবুজ মাঠে দৌড়াতে লাগলো, লাফাতে লাগলো, হাসতে লাগলো, অ্যান্ড নদীতে তারা স্নান করলো এবং আসলে সূর্যের আলোতে ঝলমল করতে লাগলো। এরকম, এটা কিন্তু স্বপ্নের কথা বললো আর কি। নেক্সট They, naked and white, all their bags left behind, they rise upon clouds and sport in the wind. And the angel told Tom if he would be a good boy, he would have God for his father and never want joy. বললো যে তারপর তারা সুন্দর করে
ওরকম ওই যে হাঁটতে লাগলো, ঘুরতে লাগলো, হাসতে লাগলো, মেঘের উপরে উঠে খেলছে এরকম। হুট করে তখন দেব, ওই যে অ্যাঞ্জেলটা আছে, সে টমকে বললো যে যদি তুমি ভালো ছেলে হও তখন গডই কি তোমার পিতা হবেন এবং কখনোই তোমার আনন্দের অভাব হবে না, এরকম বললো আর কি। দেখো টমের এই কষ্টগুলোর কথা কেন বলছে, কারণ ওর বাবা ওকে ছোটবেলায় বিক্রি করে দিয়েছে। And so Tom awake, and he rose in the dark, and got with her bags or brushes to work. Though the morning was cold, Tom was happy and warm. So if all do their duty, they need not fear harm. অর্থটা কি, লাস্টের অংশটা খুব ইম্পর্টেন্ট। বললো যে তারপর হচ্ছে টম কিন্তু এতক্ষণ কি গুলো স্বপ্নর। তো টম যখন জেগে উঠলো তখন আবার সবাই কি করলো, ব্যাগ আর ব্রাশ নিয়ে কাজে করা শুরু করলো, কারণ এটাই তো ওদের কাজ, হচ্ছে চিমনি পরিষ্কারকারী। তখন বললো যে যদিও সকালটা ঠান্ডা ছিল কিন্তু টম ছিল খুবই আনন্দিত বা খুশি এবং ওর মনটা ছিল খুবই ওয়ার্ম, মানে কি, উষ্ণ। তারপর বললো যে যদি সবাই তাদের কর্তব্য ঠিকঠাক পালন করে তাহলে কিন্তু ভয়ের কিছুই নেই। খুবই ইম্পর্টেন্ট লাইন, তোমাদের একদম লাস্টে লিখে দিয়েছি। এটা মিলে কি বোঝাচ্ছে, সবার সবগুলো কাজের যে আসলে একটা ইম্পর্টেন্স আছে, সেটা যেই কাজই হোক না কেন, ছোট হোক বড় হোক, যেই কাজই হোক না কেন, সেটা বোঝানো। আচ্ছা, এখন তোমরা আমাকে এতটুকু দেখে লিস্ট বাংলায় বলতে পারো চাইলে, কোনো সমস্যা নেই। এটা কি মনে হয় যে এটা সামারিটা আসলে কি, বা এটা থিমটা কি, বা মেইন অংশটা কি বোঝাতে চাচ্ছে আসলে? এখানে একজন ঝাড়ুদারের কথা বলা হয়েছে। হ্যাঁ, অবশ্যই ঝাড়ুধারের কথাই বলা হলো, কিন্তু এখানে কিন্তু অনেকগুলো ব্যাপার আছে। দেখো ফার্স্টেই দেখো একটা জিনিস বুঝো, যে এখানে বললো না যে টম স্বপ্নে এটা দেখছে ওটা দেখছে, এটা আসলে কি বোঝালো, বোঝালো যে দেখো কত ছোট বয়স থেকেই ওরা আসলে কাজ করা লাগছে, তাই না? এই যে একটা চাইল্ড লেবার, যেটা আমরা বলি শিশু শ্রম, তাই না, বা শোষণ, এই কষ্টের কথাটা তুলে ধরেছে ফার্স্টে। নেক্সটে দেখো আরো কি বললো, যে ও যে এই যে দেখো এরকম, ওর যে ইনোসেন্সটা আছে, ও এখনো বিশ্বাস করে যে একদিন কি হবে, একদিন হচ্ছে একটা এঞ্জেল আসবে এবং ওদের সবাই কি হবে, মুক্তি পাবে। এই যে দেখো ও নিজেকে সান্ত্বনা দিচ্ছে যে একদিন সব ঠিক হয়ে যাবে বা একদিন সব সুন্দর হয়ে যাবে, এই ব্যাপারগুলো কিন্তু এখানে আছে। এবং লাস্টে অবশ্যই যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো যে এখানে সব কাজের প্রতি বা সব জবের প্রতি একটা রেসপেক্ট দেওয়ার কথা বলা হয়েছে, তাই না? সেটা ছোট হোক বড় হোক, তাই তো বললো যে সবাই যদি সবার কাজটা সুন্দর করে করে তাহলে কিন্তু এরকম প্রবলেম হয় না। তাহলে এখন যদি ধরো আমরা বলি যে এটা থিমটা কি হবে, একটা সেকেন্ড তোমাদের একটু আমি মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখি যে তোমাদের থিম নাকি কি আসবে। তোমাদের আসবে যে এই যে ইন্টারপ্রেটিং থিম সাম আইডিয়াস, মানে মেইনলি কি, মেইন অংশটা যেটা আসলে কি বুঝাচ্ছে এই কথাগুলো লেখা আসতে পারে, সেটার মার্ক কত? আচ্ছা, সরি, বিভিন্ন কোশ্চেন দেয়, তো মেইনলি মার্কস হচ্ছে 10। এখানে দেখো এটার, ধরো তুমি সামারি, আমার মনে হয় না এটা লেখা আসতে পারে, তাও যদি ধরো লিখতে দেয়, এটা কত, ধরো ধরলাম 5 to 6 লাইনস এর মধ্যে আমরা লেখার চেষ্টা করব। তাহলে এটার মেইন থিমটা আসলে কি? মেইন থিমটা হচ্ছে বললাম চাইল্ড লেবার, বা অনেকগুলো ব্যাপারকে আসলে তিনি আহ যে পোয়েট আছে তিনি এখানে তুলে ধরেছেন, ঠিক আছে? এখানে ধরো তুমি লিখতে পারো যে দ্য থিম অফ দ্য চিমনি সুইপার, এই কবিতাটা আসলে কি কি বের করতে চায়, সেটা হচ্ছে দ্য ইনোসেন্স অ্যান্ড দ্য সাফারিং অফ এক্সপ্লয়েটেড চিলড্রেন। মানে এক্সপ্লয়েটেড বলতে কি, যাদের এরকম চাইল্ডহুডটা এইভাবে নষ্ট হয়ে গেছে, যারা ধরো এখনই আমরা অবশ্যই দেখি, তাই না, আশেপাশে তাকালে কিন্তু দেখা যায় যে অনেক ছোট ছোট বাচ্চারা এখন ধরো 5 বছরও হয়নি ঠিকঠাক, সেই বয়স থেকে কাজ করে যাচ্ছে। তাহলে পোয়েট যে আছেন তিনি আসলে এই ব্যাপারটা প্রকাশ করতে চাচ্ছে যে তারা যতই আগে কাজ করুক না কেন, তারা তো এখনো বাচ্চা আছে, তো তাদের যে ইনোসেন্স এবং তাদের যে কষ্টটা, সেটা তিনি এই কবিতায় তুলে ধরতে চেয়েছেন। নেক্সটলি তিনি আসলে কি বোঝাতে চাইলো, হার্শ রিয়ালিটি মানে কি, ধরো নির্মম সত্য। সে আসলে এই যে কাজ যে করছে, তার এই যে যে সে বললো যে কোনো একদিন একটা এঞ্জেল আসবে তারপর সে মুক্ত হবে, এই ব্যাপারটা দিয়ে আসলে সে কি বোঝাতো, যে এমন একটা দিনও আসবে যেই দিন আসলে কি সে অন্যান্য বাচ্চাদের মতো খেলতে পারবে, হাসতে পারবে,
দৌড়াতে পারবে। মানে বোঝালো যে আসলে এই কষ্ট নির্মম সত্যটা যে আসলে তো সেগুলো করতে পারছে না। তার সামনেই তার বয়সী বাচ্চারা যেভাবে লাইফ লিড করে সে আসলে অনুভব করে এই কষ্টগুলোর কথাও পোয়েমে তুলে ধরেছে। খুবই সুন্দর একটা পোয়েম। লাস্টলি আরো অনেকগুলো ব্যাপার বললো, যেমন আসলে চাইল্ডহুডটা যে এই বাচ্চাদের নষ্ট হয় সেটা কেন, একটা ফাইন্যান্সিয়াল দিকের কারণে, তাই না? মেনলি ইকোনমিক্যাল গেইনের কারণে বা একটা টাকা উপার্জনের জন্য আর কি। এই ব্যাপারগুলো তুলে ধরলো। লাস্টলি আসলে বললো যে তোমাদের লাস্ট লাইনটা আবারও বলেছে, সেটা কিন্তু ইম্পর্টেন্ট। যেমন কি, if all do their duty they need not fear harm. মেনলি বোঝালো সবাই যদি সবার কাজ সুন্দর করে করতো তাহলে এই পৃথিবীতে কোনো কষ্ট থাকতো না। বলো, পারবো কিনা এগুলো লিখতে? লিখতে পারবো? ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে এবার তোমরা আমাকে বলো তো যে আর কি নিয়ে আমরা আলোচনা করতে পারি আজকে। ভাই যে পার্ট রাইটিং পার্টই আছে। জি জি, রাইটিং পার্টে আপনার হচ্ছে নাম্বার নাম্বার 7 যেটা আছে 7, ওইটা একটু বলে দিলে ভালো হতো। আহ 7, আচ্ছা, এক্সপ্লানেটরি টেক্সট খুবই ভালো। আচ্ছা চলো, এক্সপ্লানেটরি টেক্সট একটু দেখি, তোমাদের বই থেকে দেখি তাহলে বেশি হয়তো তোমাদের ভালো লাগার কথা। ইউনিট মেবি 9 ছিল, আমি একটু ওপেন করি এক সেকেন্ড। ম্যাম আচ্ছা, আমাদের কি থিমটা কি মানে এক পৃষ্ঠার ভিতরে শেষ করতে, মানে 2 পৃষ্ঠার মতো লিখতে হবে? না না, এক পৃষ্ঠার মধ্যে লিখলেই না। আচ্ছা, বললো কি এক্সপ্লানেটরি টেক্সট মানে কি ব্যাখ্যামূলক আর কি কথাবার্তা। এখানে কি করবে তোমাদেরকে, তোমাদেরকে চলো একটা এক্সাম্পল দেখাই, ঠিক আছে? তাহলে তোমরা আর কি ভালো বুঝবে যে এক্সপ্লানেটরি টেক্সট আসলে কি বা কিভাবে লিখতে হয়। এক সেকেন্ড, একটু ওয়েট করো, আমি একটু ওপেন করি। এক্সপ্লানেটরি টেক্সটটা কিন্তু আসলে খুবই সহজ, ঠিক আছে? এটা আসলে কিভাবে লিখতে হয়, এটা লিখতে হয় কি তোমাদেরকে উপরে, এই যে দেখো এখানে আমরা অনেকগুলো প্র্যাকটিস করেছি আমার যতদূর মনে পড়ে, তাও এখন দেখতে পারি যেন তোমাদের আরেকটু ইজি লাগে। এই যে দেখো, এটা খুবই মজাদার, খুবই সুন্দর, ইজি একটা দিলাম। হাউ দ্য ওয়াটার সাইকেল ওয়ার্কস। ওয়াটার সাইকেল বলতে কি বুঝি আমরা, বাংলাটা কে পারবো বলো? ওয়াটার সাইকেল খুব সহজ। পানি ঘুরছে। আমি হ্যাঁ, এটাকে আসলে কি বলি, পানি চক্র, তাই না? ওই যে মেঘ থেকে বৃষ্টি হয়, বৃষ্টি থেকে খাল বিলে যায়, এগুলো বোঝায়। তো একটু দেখো তো, ফার্স্টে এই যে দেখো একটা এরকম কি থাকে তোমাদের, ফার্স্টে থাকে যে একটা মেইনলি একটা স্টেম দেয়া থাকে। এই স্টেমটা থেকে আমাদের থাকে যে বিভিন্ন এলিমেন্টস, থাকে আর বিভিন্ন এক্সাম্পলস থাকে। যেমন ওয়াটার সাইকেল বলতে আসলে কি বোঝায়, পানি চক্র। পানি চক্র কি বোঝাচ্ছে, এই যে ফার্স্টে হচ্ছে রেইন থেকে আহ মাটিতে আসে, তারপর হচ্ছে সূর্যের আলোতে আবার ওয়াটার ভ্যাপর হয়। ওয়াটার ভ্যাপর যখন ঠান্ডা হয় সেখান থেকে হয় ক্লাউডস, ক্লাউডস থেকে হয় রেইন। এই ব্যাপারগুলো একটা চক্রের মতো। এরকম তোমাদের এক্সপ্লানেটরি সবসময় এরকম একটা উদ্দীপক বা স্টেম দেয়া থাকবে, তারপর কিছু অ্যান্সার করতে হবে। যেমন তোমাকে বললো জেনারেল স্টেটমেন্ট, তাই না? এখানে একটা জেনারেল স্টেটমেন্ট, এটা সবসময় একটা না একটা দেয়া থাকে। জেনারেল স্টেটমেন্ট বলতে বোঝাচ্ছে যে এই কথাটা বা এই টপিকটা আসলে কি নিয়ে। টপিকটা কি নিয়ে যে লেখাই আছে, ওয়াটার সাইকেল নিয়ে, তাই না? ওয়াটার সাইকেল বা যেটাকে আমরা কি বলি, পানি চক্র নিয়ে। বললো যে এটা আসলে পানি চক্র নিয়ে লেখা, যেখানে পানি কিভাবে আর্থে মুভ করে সেই ব্যাপারটা লেখা। এটা নিয়ে টেনশন করার কারণে এটা সবসময় একটা দেয়া থাকে।
এখন বাকিগুলো কি লিখতে হয়, এটা কি মনে আছে কারো? বলো তো বাকি কি কি এলিমেন্টস লিখতে হয়? তুমি প্রশ্নটা আরেকবার করলে ভালো হতো। এক্সপ্লানেটরি টেক্সটে আর কি কি এলিমেন্টস লিখতে হয়, এটা কি মনে আছে কিনা, এটা জিজ্ঞেস করেছি। ম্যাম প্রেজেন্ট ইউজ অফ হ্যাঁ, প্রেজেন্ট টেন্স, তারপর প্যাসিভ হ্যাঁ, ভয়েস, থার্ড না, পারসন। প্যাসিভ ভয়েস আবার লেখে না, কারণ কি প্যাসিভ ভয়েস আমাদের সিলেবাসে নেই, সেটা লেখা যাবে না। লিখতে পারো এগুলা, যেমন কানেক্টিভ। হ্যাঁ, কানেক্টিভ, টেম্পোরাল কানেক্টিভ সেটাকে আমরা বলি। আচ্ছা আমি একটু লিখে দিই, দাঁড়াও এক সেকেন্ড। তাহলে কি কি বললাম? ফার্স্টে লিখবা হচ্ছে, এখানে আমি যা যা লিখছি এগুলো অবশ্যই লিখতে হবে, ঠিক আছে? সিম্পল প্রেজেন্ট টেন্স, এই কথাটা দিয়ে তুমি বলবা যে এখানে কিছু সেন্টেন্স আছে যেগুলো সিম্পল প্রেজেন্টে লেখা। তারপর কি বললাম, আর কি আছে? এই যে আমাকে রিনা দাস বলেছে আরেকটা আছে কানেক্টিভ, তাই না? টেম্পোরাল কানেক্টিভ, বা শুধু কানেক্টিভস লিখি না, অনেক কঠিন হয়। কানেক্টিভস দিয়ে লিখতে হয়, যেখানে কানেক্টিভ থাকতে পারে। আর কি কি আছে? ম্যাম টেকনিক্যাল ভোকাবুলারি। না, এটা সবসময় থাকে না, আমি তোমাকে বলি। এরপর কি লিখতে হয়? এমন একটা সেন্টেন্স যেটা সবসময় টপিকটাকে লিখে দেয়। ফার্স্ট সেন্টেন্স ইন্ট্রোডিউসেস দ্য টপিক। এটা আমরা প্র্যাকটিস করবো এখনই, তাহলে একটু ক্লিয়ার হবে। ফার্স্ট সেন্টেন্স ইন্ট্রোডিউস introduces the topic, বুঝেছো? তারপর আরেকটা আছে, কানেক্টিভ আর ইউজড। হ্যাঁ, কানেক্টিভ আর ইউজড এভাবে লিখবে। আমি শর্টে লিখছি জাস্ট কানেক্টিভ। তুমি এরপর লিখবা যে এখানে হাউ অথবা হোয়াট এই আইটেমটা আছে, এটাকে কিভাবে লেখা পুরো সেন্টেন্সটাকে তুমি এভাবে লিখতে পারো। দ্য টেক্সট ইউজেস, যেমন কিভাবে পানি চক্র হয়, এরকম একটা প্রশ্ন করতে পারে। তো টাইটেলটা কি দিবা? ইউজেস আর টাইটেল ইউজিং। আচ্ছা আমি এটা লিখে আগে তারপর বলছি যে কোনটা। হোয়াট আর হাউ এটা লিখলে হয়। সিম্পল শর্টে লিখতে পারো, হচ্ছে খুবই ইজি এক্সাম্পল, মানে এতটুকু লিখলেই হবে। এখন 5টা আইটেম অবশ্যই থাকতে হবে, ঠিক আছে? যদি কখনো দেখো ওয়াটার হাউ নাই, তখন কি লিখবা? যে দেয়ার ইজ নো ইউজ অফ, আছে। এটা আমরা এখানে কি দেখছি? খুবই সহজ, কঠিন না, বলো। ফার্স্টে দেয়াই আছে, একটা দেয়া থাকে সবসময়। পরের আইটেম গুলো বলো কি হবে? এই যে এটার সাথে মিলাতে পারো চলে। ফার্স্ট হচ্ছে সিম্পল প্রেজেন্ট, কানেক্টিভ, ইন্ট্রোডিউসিং দ্য টপিক, ওয়াটার হাউ, বলো তো শাকিনুর পারবো কিনা? এটা জি এটাই, মোটর সাইকেল নিয়ে, পানি চক্র নিয়ে দিচ্ছি যেটা। একটা সহজ দেখো, ফার্স্টেই কিন্তু এখানে একটা টাইটেল আছে হাউ দিয়ে, তাই না? হাউ আছে। হ্যাঁ, তাহলে এটা কি লিখবা? ওই যে আমি তখন লিখলাম, দাঁড়াও এক সেকেন্ড, লিখলাম যে the text uses the title using what or how. তো এটার পাশে তুমি এক্সপ্লেইনে কি লিখবা? লিখবা যে আহ রাইট হ্যাঁ, টাইটেলটা দিবা ডিরেক্ট, হাউ ওয়াটার সাইকেল ওয়ার্কস, এভাবে লিখতে পারো। বুঝেছো? হ্যাঁ, এর পরের গুলো একটু নিজে চেষ্টা করো। সিম্পল প্রেজেন্ট টেন্স, এটা কি কি এক্সাম্পল? ম্যাম আচ্ছা এখানে যদি হাউ দিয়ে না থাকে তাহলে কি আমাদের যে কোনো লাইন থেকে হাউ দিয়ে প্রশ্ন করা যাবে? আর যদি হোয়াট এন্ড হাউ না থাকে তাহলে ডিরেক্ট লিখবা যে দেয়ার ইজ নো টাইটেল ইউজিং হোয়াট অর হাউ। দেয়ার ইজ নো দিব, তাহলে ইউজ টাইটেল। হ্যাঁ, দিতে পারো। অনেক জায়গায় দেখবা হাউ অর হোয়াট থাকে, তখন ডিরেক্ট লিখবা দেয়ার ইজ নো টাইটেল ইউজিং হোয়াট অর হাউ।
হচ্ছে এটাতে আমরা লিখতে পারি হচ্ছে দ্য ভার্ব শো দ্যাট লাইক। হ্যাঁ, তুমি এখানে এখানে আসলে কি জিনিস লিখবা? ভার্ব গুলা, যে দ্য ভার্ব শো দ্যাট লাইক কি কি হতে পারে? যেমন মুভ, হচ্ছে ইভাপোরেটস। হ্যাঁ হ্যাঁ, ইভাপোরেট সেটাও হবে, ইভাপোরেট হবে, মুভ হবে, রাইজেস হবে। এগুলো কি প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট, এগুলোও কিন্তু অ্যান্সার। বুঝেছো? ভার্ব কয়েকটা দিবা, খালি তিনটার মতো। ক্লিয়ার? ক্লিয়ার যদি হয়, আমি তোমাদেরকে একটু হেল্প করি। দ্য ফার্স্ট সেন্টেন্স ইন্ট্রোডিউসেস দ্য টপিক। ইন্ট্রোডিউস কোনটা বলো, কোন সেন্টেন্সটা এখানে ইন্ট্রোডিউস করে? মানে এটা মানে হচ্ছে ওয়াটার সাইকেল এটাকে। হ্যাঁ, ভেরি গুড। দ্য ওয়াটার সাইকেল ইজ a continuous process where water moves between the earth's surface and the atmosphere. এতটুকু লিখো। হ্যাঁ, আর একটু ছোট হয়, এটা একটু বড়। আচ্ছা, যাই হোক। নেক্সট কয়টা ম্যাম বললাম? আপনি জানেন যে এখানে হাউ দ্য ওয়াটার সাইকেল ওয়ার্কস, এটা কি লাইনটা আমাদের লিখতে হবে উপরে স্টুডেন্টস লেখার সময়? হ্যাঁ, এটা হচ্ছে টাইটেলে লিখবা। টাইটেল হচ্ছে এটা, ঠিক আছে? বুঝেছো কি বললাম? বলো। কোনটা বলবো? মানে নেক্সট আর কি কি হতে পারে? দেখো, টাইটেল বলেছো, হোয়াট এন্ড হাউ বলেছো, কানেক্টিভ বাকি কানেক্টিভ গুলা বলো। কানেক্টিভস হচ্ছে দেন কি হচ্ছে আচ্ছা, একজন বলেছে then। একটু দেখি কি কি আছে কানেক্টিভ। ফার্স্ট আছে, দেন আছে, ওয়েন আছে, তিনটা আছে। তো আমি ব্লু কালার হাইলাইট করি, গ্রিন করি, সরি। আচ্ছা, কোথায়? ফার্স্ট, এই তো ফার্স্ট। তারপর বললো দেন, তারপর কি? এই যে সহজ একটা আছে, ক্লিয়ার? লাস্ট একটাই বাকি, সেটা হচ্ছে এক্সাম্পল। এক্সাম্পলটা কি হতে পারে? উদাহরণ কি এখানে? এটা কি হচ্ছে হবে? কি লেখা যায় কোনটা? একটু কনফিউশন আছে। এটা হচ্ছে এক্সাম্পলটা এই যে লিখবা যখন হচ্ছে ক্লাউড ভারী হয়। এই যে দেখো, একটা সুন্দর এক্সাম্পল এখানে লেখা, আমি একটু দেখিয়ে দিই। বললো যে যখন ক্লাউড গুলো খুব ভারী হয় বা কনডেন্স হয়, তখন কি হয়? এগুলো আবার পানি হিসেবে পৃথিবীতে চলে আসে। এতটুকু when লিখলেই হবে। become heavy the water fall back to earth as pre- precip- precipitations like rain or snow. হ্যাঁ, মানে হচ্ছে যখন ক্লাউড গুলো খুব কালো হয়ে যায়, ঘন হয়ে যায়, তখন সেগুলো পানি হিসেবে, প্রিসিপিটেশন বলতে হচ্ছে পানি বোঝাচ্ছে আর কি, পানির কণা আর কি, ছোট ছোট পানির কণা হিসেবে আবার পৃথিবীতে চলে আসে। কি হিসেবে? হয় রেইন অথবা স্নো। ক্লিয়ার? এই যে অ্যান্সারটা কিন্তু এখানে আমি লিখলাম, একটু দেখো। যারা এখনো বুঝতে পারোনি বা নয়েজের কারণে দেখোনি, তারা একটু দেখো তো বুঝছো কিনা। এই যে 1 2 3 4 5, এক সেকেন্ড দেখো, 1 মিনিট। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এই কাজটা কিন্তু ম্যাম মজার এখানে হবে। আরেকটা আছে, টেকনিক্যাল ওয়ার্ডস, এগুলো কোনগুলো করতে হবে? টেকনিক্যাল ভোকাবুলারি। আহ সব প্যাসেজ আসলে থাকে না, তুমি ওটা দিলে কি সহজ যেটা হয়,
দেখবা এক্সামে কিন্তু টেকনিক্যাল ভোকাবুলারি ইউজ করে না, ফর্মাল ভোকাবুলারি ইউজ করে, তো ওটা দেওয়ার দরকার নেই। ঠিক আছে, তুমি এই 5টা আইটেম দিলেই ইনাফ। ঠিক আছে, হুম, Yes, 5টা ma'am. item। হ্যাঁ 5টা 2 মার্কস করে, তাহলে 10 মার্কস। খুবই সহজ, এটা তোমাদের রাইটিং এর একটা আইটেম। তো দেখি সিলেবাসটা, দেখি তোমাদের সিলেবাস, সরি স্যাম্পল কোশ্চেন একটা দিয়েছে। স্টেম কোনটা? আহ দিয়েছে হচ্ছে ইনসেক্ট, ইনসেক্টের ব্রিডিং সিস্টেম। এটা চেষ্টা করতে পারো তোমরা, খুবই মজাদার, খুবই ইজি। দেখো তো একটু পারো কিনা। এখান থেকেই যে এই অংশে লিখবা আর কি। তো এতটুকু পড়া হলে আমাকে জানো। ম্যাম এখানে প্রেজেন্ট টেন্স হচ্ছে দা ভার্ব প্রেজেন্ট টেন্সের মধ্যে রয়েছে স্পিড, ওপেন, ইন্টার্স, ট্রেবলস, রিচেস, এলোর্স আর সার্ভাইভ। ভেরি গুড। এই যে এন্টার্স, আমি সবগুলো বললাম না, তোমরা বলে দিয়েছো। এন্টার্স, অ্যালাউস, এগুলো লিখবা আর কি, ট্রাভেলস। ঠিক আছে, নেক্সট কানেক্টিভস কোনটা? টেম্পোরাল কানেক্টিভস বা নরমাল। এই যে ইনস্টিড অফ আর ওয়েন, এই দুইটা কিন্তু কানেক্টিভস এখানে। আরেকটা বলো তো, এখানে এক্সাম্পল কোনটা? এটা সব থেকে ইজি এখানে বের করা। এক্সাম্পল কোনটা আমি একটু হাইলাইট করবো যখন তোমরা অ্যান্সারটা বলবে। Instead of lungs, instead of use tiny tubes called traces. এটা ট্রাকিয়া টু টেক ইন অক্সিজেন, না এটা না। এর থেকেও ভালো এক্সাম্পল এখানে আছে, একটু দেখো নিচে। These allows insects এটা দিস allow insects, আচ্ছা হ্যাঁ, এখানে এটা আসলে একটু বড় লাইন, বাট এটা কিন্তু কি সব জিনিস একবারে বলেছে, তাই না? যে ইনসেক্ট কি নিয়ে কাজ করে, ওরা হচ্ছে অক্সিজেন দিয়ে, মানে ওরা ব্লাড ছাড়াই অক্সিজেন ট্রান্সপোর্ট করতে পারে। এটা সব থেকে ভালো এক্সাম্পল ওদের ব্রিদিং সিস্টেমের জন্য, এটা দিতে পারো। বা এই যে ফার্স্টে যেটা বললো লাংস এর পরিবর্তে হচ্ছে ট্রাকিয়া, এটাও দেয়া যায়। ঠিক আছে, যে কোনো একটা দিলেই হলো, বাট এটা বেশি ভালো, দিস অ্যালাউস, এটা হচ্ছে বেশি ভালো। তারপর কানেক্টিভ গুলো বুঝেছে, ইনস্টিড অফ আর ওয়েন। এখানে আম, হচ্ছে কোনটা বলো তো, টাইটেল আছে কিনা? হোয়াট এন্ড হাউ যে একটা অপশন ছিল, সেটা কি এখানে আছে? হোয়াট এন্ড হাউ, না। হ্যাঁ। তো তুমি যখন ওই অপশনটা লিখবে, এই যে আমি তো পুরোটা লিখিনি, আমি একটু শর্টে লিখেছি, তাও দেখো টেক্সট uses the title using what or how, তারপর কি লিখবা? যে there is no title using what or how। বুঝেছো, এখানে তো কোনো টাইটেলই নাই, তাহলে তুমি এটাই লিখবে যে there is no title টাইটেল using what or how। তখন দেখবা মাঝে মাঝে কয়েকটা দেয় যেখানে কি থাকে না, কোনো টাইটেল থাকে না। যেমন এই যে দেখো তোমাদের স্যাম্পল কোশ্চেনেই কিন্তু একটা দিয়েছি, এটাই অ্যান্সার লিখতে হবে অবশ্যই, বানিয়ে বানিয়ে লেখা যাবে না, এটা অবশ্যই লিখতে হবে there is no title using what or how। আরেকটা লাস্ট বাকি, সেটা হচ্ছে আমি কোনটা, এই যে ইন্ট্রোডিউস দ্য টপিক, কোনটা এখানে, কোন টপিকটা এখানে ইন্ট্রোডিউস করছে আমাদেরকে? choose the topic। Insects have a special way of breathing. That is different from human। Teaching that is different from humans। ভেরি গুড, এটাই পুরোটাই লিখতে হবে। এই যে অনেক জায়গায় কি করে ডট ডট টাইম আছে, এটা করা যাবে না, পুরোটা লিখবা। Insects have a special way of breathing that is different from humans, এটা হচ্ছে ইন্ট্রোডাকশন বা ইন্ট্রোডাক্টরি লাইন। ক্লিয়ার? বলো, যার প্রবলেম ছিল কি ক্লিয়ার হয়েছে এই টপিকটা? Yes, ma'am. আচ্ছা, হাফিনুর
হ্যাঁ, আচ্ছা, তাহলে নেক্সট বলো আর কোন আইটেম আজকে দেখানো লাগবে? সে ফটো, এই যে প্রথম নাম্বারটা আমাদের এই স্পেশাল মডেল টেস্টের প্রথম এটা আবার কি, দাঁড়াও ওপেন করে। নাম্বার নেম কি এটার? আইটেমের নেম কি? এখান থেকে দেখো তো কোনটার কথা বলছো। হচ্ছে, আমি হচ্ছে গাইড বের করলাম হচ্ছে 192 পেজের। Photosynthesis is the progress by which plants make their own food. এটা ফটোসিনথেসিস, আচ্ছা এই স্টেমে প্রবলেম। হ্যাঁ, আচ্ছা একটু আমি ওপেন করে এক সেকেন্ড দেখি, পেজটা হচ্ছে আমার পেজে হচ্ছে 81। একটু সমস্যা হচ্ছে, তবে হবে। আচ্ছা চেষ্টা করতে পারি, আমাদের এখনো টাইম আছে, তো দেখো পারি কিনা। কোথায়? এই তো ফটোসিনথেসিস অর্থ কি? ফটোসিনথেসিসের বাংলা অর্থ কি? সালোক সংশ্লেষণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্বাভাবিক। সালোক সংশ্লেষণকে আমরা ইংলিশে বলি ফটোসিনথেসিস। দেখো কি লিখেছে, ফটোসিনথেসিস দ্য প্রসেস বাই হুইচ প্ল্যান্টস মেক দেয়ার ওন ফুড। এটা হচ্ছে এমন একটা ওয়ে বা প্রসেস যেটা দিয়ে প্লান্টস নিজের খাদ্য নিজে তৈরি করে। ইট টেকস প্লেস ইন দ্য ক্লোরোপ্লাস্ট অফ প্ল্যান্ট সেলস where sunlight is absorbed by chlorophyll। বলো এই সেন্টেন্সের অর্থ কি বললো? হচ্ছে সাবেক সাবেক ক্লোরোফিলটা পাকে মানে কার মাধ্যমে শোষণ হয়, মানে ক্লোরোফিলটা প্ল্যান্ট পায় কার মাধ্যমে? মেনলি সানলাইটের মাধ্যমে ক্লোরোফিলটা প্লান্টের কোষে কোষে চলে যায়, যেখান থেকে ও কি করে নিজের খাদ্য নিজে তৈরি করে, এই কথাটাই বলেছে। The plant uses energy from sunlight to turn carbon dioxide from the air and water from the soil into glucose। মেইনলি কার্বন ডাইঅক্সাইড এন্ড গ্লুকোজ তৈরি করে, সেই প্রসেসটা এখানে বলেছে। Which the plant uses as food. Oxygen is released as a byproduct। Byproduct মানে উৎপাদ। আর কেমিস্ট্রিতে এটা দেখেছো না, বাইপ্রোডাক্ট উৎপাদ বলে যেটাকে। The process not only helps plants grow but also produces oxygen which is essential for animals and humans to breathe। তো এটা বললো যে এটা আসলে যে অক্সিজেনটা যে নির্গত করে সেটা কার জন্য ইম্পর্টেন্ট? হিউম্যানস এর জন্য। আর সহজ একটা ফোন দিয়েছে, সমস্যা নেই। এখানে 5টা আইটেম আছে, 5টা আইটেম কমপ্লিট করো তো, মুখে মুখে বললেই হবে। The text is written ইন সিম্পল প্রেজেন্ট টেন্স। হ্যাঁ, হ্যাঁ তাহলে এক্সাম্পল কি? ভার্ব গুলা কই? verb, হ্যাঁ the verb show that like takes, use, helps, ভেরি etc. গুড। টেক্সট ইউজেস হেল্প ইটিসি। তারপরে কানেক্ট, তারপরের আইটেমটা বলো তো, টাইটেল নিয়ে যেটা বলে হোয়াট অর হাউ আছে? The text use a title using what or how, এটা বলবো। হ্যাঁ এটা বলো তো। এটার পর উত্তর হচ্ছে টাইটেল হোয়াট ইজ ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস, এই তো হোয়াট ইজ ফটোসিনথেসিস। তারপর তারপর কোনটা বলবা? ইয়া বলো, ওই যে ইন্ট্রোডিউসেস দ্য টপিক, অ্যান্সারটা বলো তো। হচ্ছে দা introduction, দ্য ফার্স্ট সেন্টেন্স ইন্ট্রোডিউসেস দ্য টপিক। এটা হ্যাঁ হ্যাঁ, photosynthesis is the process by which plants make their own food। এতটুকু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটুকু। নেক্সটে বলো হচ্ছে কানেক্টিভস এন্ড এক্সাম্পলস। কানেক্টিভস কি কি আছে এখানে? হুইচ আর হোয়ার আছে।
হুইচ আচ্ছা, তাহলে আমি হাইলাইট করি একটু। এই যে হুইচ, আর এই যে হোয়ার। ও প্রথমের দিকে 2 লাইনে। হ্যাঁ, আচ্ছা, দ্বিতীয় হ্যাঁ লাইনের প্রথম। হুইচ, আচ্ছা হুইচ তো বেশি। এই তো হয়, হয় সানলাইট ইজ অ্যাবসর্ব, তাই না? এই দুইটা লিখলেই না। তারপর ইনক্লুড এক্সাম্পলস, কি কি এক্সাম্পলস আছে এখানে? The plants use energy from sunlight to turn কার্বন carbon dioxide from carbon dioxide ফ্রম দ্য এয়ার অ্যান্ড ওয়াটার, and water. হ্যাঁ, ফ্রম দ্য সয়েল। তারপর কি আরো তো আছে? ফ্রম দ্য সয়েল ইনটু গ্লুকোজ। এই পর্যন্ত লিখতে হবে। হ্যাঁ। এই পুরোটা হচ্ছে একটা উদাহরণ। আচ্ছা, তোমাদেরকে যখন বলে এক্সাম্পল দিতে, সেটা কিসের এক্সাম্পল দিবা? যেমন এখানে এক্সাম্পল দিতে হবে ফটোসিনথেসিস, তাই এই এক্সাম্পলটা দিচ্ছি যে কার্বন ডাই অক্সাইড হচ্ছে এন্ড গ্লুকোজ, এটা হচ্ছে তৈরি করে। এই সেন্টেন্সটা অবশ্যই এখানে ইনক্লুড করতে হবে, বুঝেছো? বলো বুঝেছো কিনা শাফিনুর? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, আর এরকম কোনোটা প্রবলেম আছে? এই যে দেখো একটা জিনিস 10 নাম্বারে দেখো, এখানে কি কোনো টাইটেল আছে দেখো তো। 10 নাম্বারে আমার কোনো টাইটেল নেই, তার মানে এখানে কি লিখতে হবে? দেয়ার ইজ নো টাইটেল ইউজিং হোয়াট অর হাউ। এরকম এরকম কিছু কিছু থাকে যেগুলো কি করে কোনো টাইটেল ছাড়া দিয়ে দেয়, যেন দেখে বানিয়ে বানিয়ে বলা যাবে না যেখানে কি আছে হোয়াট অর হাউ এরকম আছে, এরকম লেখা যাবে না। না থাকলে বলবা যে দেয়ার ইজ নো টাইটেল ইউজিং হোয়াট অর হাউ। হাউ লাইটিং, এটা না, এই যে এখানে আছে ওয়াই, এই যে দেখো এখানেও কিন্তু টাইটেল আছে, তাহলে কি লিখবা? ওয়াই, ঠিক আছে? হ্যাঁ, there is a title using ওয়াই। why। তারপর হচ্ছে ওই যে এই অংশে কি লিখবা? টাইটেলটা লিখে দিবা, why the tide soccer। আচ্ছা, টাইড অর্থ কি? টাইটস। হ্যাঁ, আচ্ছা, আমরা এটা শুনি নি, টাইম এন্ড টাইড ওয়েটস ফর নান, শুনেছি কিনা? টাইম এন্ড টাইড ওয়েটস ফর নান, হচ্ছে সময়ও নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, সেটা ইংলিশটা। তাহলে টাইড মানে কি বললাম? নদীর স্রোত, স্রোত মিন। এটা মাস্টই করবে, ঠিক আছে? 5 নাম্বারটা তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম আজকে। আহ আচ্ছা, তোমাদেরকে আরেকটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে তোমাদের নেক্সটে একটা মডেল টেস্ট আছে, ঠিক আছে? সেটা দেওয়ার পর যদি কোনো সলভ ক্লাস দরকার হয় তাহলে জানাবে। তোমাদের একটা গ্রুপ চ্যাট আছে না, সেখানে জানাবে আর কি। ক্লিয়ার? এই যে 5 নাম্বারটা কি দিয়েছি? হোমওয়ার্ক। এটা হোমওয়ার্ক থাকবে, হোয়াই দ্য টাইড সকার। এখান থেকে দেখে 5টা আইটেম হচ্ছে কমপ্লিট করবে। এখানে 4টা বক্স, বাট আসলে কি 5টা করতে হয়। এই যে 5 into 2 দিয়ে দিয়েছে, 4টা বক্স বাট আইটেম হবে 5টা। আহ বলো তো আর কারো কোনো প্রবলেম আছে কিনা? মডেলের হচ্ছে পার্ট বি, 4 নাম্বারের হচ্ছে বি। মানে পেজ নাম্বার কত? পেজ নাম্বার হচ্ছে 128 আমার কাছে। আচ্ছা, এক সেকেন্ড। 128-এর কোন নাম্বারটা প্রবলেম? বি নাম্বার, বি। বি, দাঁড়াও দেখি। Read the poem again and identify 3 metaphors and 2 similes used in the poem. Then explain the purpose of their use. আচ্ছা, আমার এখান থেকে ওপেন করে এক সেকেন্ড।
আচ্ছা, এটা হচ্ছে বলেছে দ্য সেভেন এজেস। এখান থেকে হচ্ছে আমাদের মেটাফোর সিমিলি দুটো আইডেন্টিফাই করতে হবে। আচ্ছা, তো দেখি পোয়েমটা একটু বড়, বাট সমস্যা নাই। দ্য সেভেন এজেস, উইলিয়াম শেক্সপিয়ার। শেক্সপিয়ারের যত কবিতাই দেয় সবগুলো কি হয়, একটু হার্ড হয়, বুঝতে একটু অসুবিধা হয়। ঠিক আছে, তাহলে আজকে হচ্ছে এটা শুরু করলে আমাদের এটা কমপ্লিট করা হবে না, হাফ হবে আর কি। তাহলে এক কাজ করতে পারি, নেক্সট ক্লাসে এটা নিয়ে আবার আলোচনা করতে পারি, ঠিক আছে? সাফিনুর আমাকে একটু মনে করে দিবে, ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, পেজ নাম্বার আমি দেখে রাখলাম, হচ্ছে 128 এর বি নাম্বার, পার্ট বি। এটা আমরা প্রতিটা আইটেমে ক্লিয়ার করবো, না হয় এ, বি, সি তিনটাই। এটা করলে খুবই ভালো হয়। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে আমরা এটা দেখবো, এই যে দ্য সেভেন এজেস বাই উইলিয়াম শেক্সপিয়ার। হুম। আচ্ছা, তাহলে জি আচ্ছা জি, ভাই, আমাদের একটা বিজ্ঞান নিয়ে প্রবলেম সলভিং ক্লাস দিলে ভালো হতো। কিসের কি নিয়ে? বিজ্ঞানের কেমিস্ট্রি চ্যাপ্টার। ও আচ্ছা ঠিক আছে, সেটা তুমি হচ্ছে মেরিল থেকে বলবে, ঠিক আছে? আমি তো জাস্ট ইংলিশটা দেখছি, তো সায়েন্স যে দেখেন তিনি নিবেন আর কি, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, তাহলে নেক্সট ক্লাসে এই যে সবার জন্য আমরা এটা সলভ করব, দ্য সেভেন এজেস বাই উইলিয়াম শেক্সপিয়ার। আমার যদি মনে নাও থাকে আমাকে একটু সাফিনুর মনে করিয়ে দিও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত থাক, ইনশাল্লাহ আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।